সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। শুক্রবারে এই ছুটির দিনটাতে আমরা জানি যে পরিবার পরিজন সবাইকে নিয়ে আপনারা নিশ্চয়ই ভালোই কাটাচ্ছেন, কিন্তু আবার ভিতরে ভিতরে একটা অস্থিরতা তো আছে। ভীষণ রকমের একটা ট্রমার মধ্যে দিয়ে পুরো বাংলাদেশ যাচ্ছে। বিশেষ করে যারা বাবা মা তারা বোধহয় এই উপলব্ধিতে আছেন যে কি একটা দুঃসময়, কি একটা দুঃস্বপ্নের মতো গত সোমবার দুপুরবেলা মাইলস্টোন ট্র্যাজেডির সেই যে বিমান দুর্ঘটনা ঘটে গেল এবং সেই দুর্ঘটনার মাধ্যমে কতগুলো তাজা প্রাণ, নতুন স্বপ্ন নিয়ে যারা এগিয়ে যাচ্ছিল নতুন বাংলাদেশ গড়ার জন্য, তেমন কতগুলো প্রাণ আমরা হারিয়েছি। আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল শিক্ষকদের যারা ফুলের মতো সন্তান তুল্য তাদের শিক্ষার্থীদেরকে বাঁচিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সেই সাথে সেই সকল বাবা মার প্রতি আমরা সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই, তবু সমবেদনা জানাই যাদের জন্য খুব কঠিন হবে বাকিটা জীবন, তাদের এই সন্তানদের সেই কষ্ট, সেই দুঃখ, সেই যে শেষ সময়ে তাদের আর্তনাদ সেটা বয়ে বেড়ানো। তবুও সৃষ্টিকর্তা যেন আপনাদের এই কষ্টকে একটু হলেও সহজ করে দেয়, সেই প্রত্যাশায় আমরা করব। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের জীবন বহমান, যা ঘটে চলেছে তার ভিতর দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয়। সময় যেমন আমাদের ভালো যায় কখনো, তেমনি সেই সময় কিন্তু কখনো একদম থমকে দাঁড়ায়, অসময় হয়ে দাঁড়ায়। সেই অসময়ের মধ্যেও আমাদেরকে ঘুরে দাঁড়াতে হয়, শক্তি নিয়ে সামনে এগোতে হয়। জানি যে আপনাদের নানা রকমের অভিজ্ঞতা আছে সময় এবং অসময়ে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় সেসব নিয়ে। সেটা শেয়ার করতে আমাদের সাথে যুক্ত হবেন। আর আমাদের আজকের বিষয় আমরা রেখেছি সময় অসময়। বিষয়ে আপনাদের ভাবনা, অভিজ্ঞতা সব কিছু আমরা শুনতে চাই, তাই যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আজ আমরা স্টুডিওতে তিনজন বন্ধুকে পেয়েছি যারাও জীবনের বাঁকে বাঁকে নানাভাবে সময়কে দেখেছেন, উপভোগ করেছেন, আবার অসময়কেও মোকাবেলা করেছেন। হ্যাঁ, আমাদের সাথে আমরা পেয়েছি রেবেকা সুলতানা, প্রতিষ্ঠাতা এবং সভাপতি মুন্নি স্ট্রিম নারী কল্যাণ সমিতি। অনেক শুভেচ্ছা আপু। ধন্যবাদ আপু। এখানে আসতে পেরে ভালো লাগছে, কিন্তু আজকে মনটা অনেক খারাপ। যে ঘটনাটা আমাদের ঘটে গিয়েছে আমরা এটার কাম্য ছিলাম না, একদমই না। আমরা আসলে কেউ দুঃস্বপ্নেও আমরা কখনো কল্পনা করিনি। দর্শক, সাথে আমাদের মাঝে আমরা পেয়েছি নাসরিন নওরোজ স্বপ্না, রন্ধনশিল্পী এবং পেস্ট্রি শেফ। অনেক শুভেচ্ছা আপু। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কষ্ট লাগে, তারপরেও তো দিন তো চলেই যায়। একদম, জীবন তো আসলে থেমে থাকার না, থমকে যায়, কিন্তু তারপরেও সময়ের সাথে আমাদের তো চলতে হয়। দর্শক, সেই সময়ের সাথে চলে আজ আমাদের এই যে সময় অসময় বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে পেয়েছি আরও একজন বন্ধু, লাবণী ইভান চৌধুরী, উদ্যোক্তা। অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু আছি, এমনিতে আসলে শরীরে মনে একরকম ভাবে হয়তো আমরা আছি, কিন্তু ভিতর থেকে ভীষণ আমরা মায়ের এটা সহ্য করতে পারবো না। আমরা মা জাতি আসলে এটা মেনে নেওয়া কষ্টকর, খুবই ভীষণ। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঠিক তাই। আমি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্র থেকেই আমি আসলে প্রথমে আসতে চাই রেবেকা আপুর কাছে। রেবেকা আপু, জীবন কখন যে কোথায় কি, আমি সবসময় এই কারণে উই নেভার নো এই একটা বাক্যে আমি খুব বিশ্বাস করি এবং সবসময় চেষ্টা করি যে জীবনটাকে এমনভাবে এগিয়ে নিতে যেন উই নেভার নোর এই জায়গায় এসে কখনো থমকে গিয়ে এমন না হয় যে আর চলতে পারছি না। কিন্তু এই যে আসলে মাইলস্টোন ট্র্যাজেডি, এটা ভাবনার বাইরে ছিল যে এরকমের একটা অসময়ে নিজের ভিতরে নিজেকে ঠিক রাখা, সাহস ধরা খুব খুব কঠিন। কিন্তু তবুও একজন মা হিসেবে, নারী হিসেবে আপনি আসলে সময় অসময়কে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আপু, সময়কে আমরা অনেক ভাগেই ভাগ করতে পারি, সুসময় অসময়। কিন্তু সুসময়টা হয় কি আমাদের অল্পতে চলে যাচ্ছে, আমরা ওটাকে ফিল করতে পারি না, কিন্তু অসময়টাকে আমরা সবসময় লালন করি। এই অসময়টাকে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এই যে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, এইটা যে মারা এটার ভুক্তভোগী তারা যেভাবে ফিল করবে, আমরাও কিন্তু যখনই আমাদেরকে এটা স্কুল কলেজে এখন বাচ্চাদেরকে আমরা নিয়ে যাচ্ছি
আটকে উঠতেছি। সত্যি কথা, যেটা একটা ভীতি কাজ করছে যে আমাদেরও কি এরকম হবে নাকি, বা এই যে দেখে দেখে একটাই, বা আমাদের জীবনেও এরকম বিভিন্ন রকম ট্র্যাজেডি থাকে বা হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু ওইটাকে আমরা ওভারকাম করে আমাদের কাজটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। কেননা আমরা মা, আমাদেরকে আগাতে হবে, সাথে আমরা উদ্যোক্তা, আমরা প্রতিষ্ঠাতা। আমরা যদি ভেঙে পড়ি তাহলে তো আমাদের সাথে যারা আছে তারাও ভেঙে পড়বে। সেই কারণে আমাদেরকে বুকে একরকম পাথর বেঁধেও আমরা এগিয়ে যাচ্ছি। যখন ফেসবুকে এটা দেখলাম আসলে সহ্য করতে পারিনি, সাথে সাথে পোস্ট দিয়েছি, যারা রক্ত দিচ্ছে, এই করতেছে, চেষ্টা করেছি। আমরা তো দূরে থাকি, তারপরও চেষ্টা করেছি। বা আমাদের পাশে অনেক সময় এরকম দুর্ঘটনা ঘটে থাকে। আমার হাইওয়ের উপরে বাসা, দেখা যাচ্ছে অনেক সময় রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন আমরা বাসা থেকে বের হয়ে আসতেছি, ওদেরকে যতটা পারি সাহায্য করা। প্রাথমিক যে চিকিৎসাটা, এটা জেনে ভালো লাগলো আপু, যে প্রাথমিক যে চিকিৎসাটা আমরা ওটা দিয়ে থাকি আর কি। এবং এই একটা জায়গায় আসলে আমাদের এখন আরো বেশি মানবিক হওয়া দরকার। এত বড় একটা দুর্ঘটনা, মাইলস্টোন ট্র্যাজেডির সময় যখন হয়েছে, আমি তার খুব কাছাকাছি ছিলাম, 1 কিলোমিটারের মধ্যে, আমার বিশ্ববিদ্যালয় একদম পাশে। 1 সেকেন্ডের ব্যবধানে সেটা আমাদের এখানেও হতে পারতো। এবং আমার বারবার মনে হচ্ছিল কি, আমি বারবার সৃষ্টিকর্তাকে বলছিলাম যে 1 সেকেন্ড পরে আমাদের এখানেও পড়তে পারতো, কারণ আমাদের আশেপাশে প্রচুর খালি জায়গা আমাদের ক্যাম্পাসের, এবং ওখানে পানির একটা লেক আছে, কত কি যে মনে হচ্ছে, কিন্তু কিছু জায়গায় আসলে আমাদের কারোর হাত থাকে না। কিন্তু তবু এই যে ঘটনা, দুর্ঘটনা, সেসব সময় মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়। আগুন দেখে মায়ের মতো শিক্ষক, এবং বলাই হয় যে পৃথিবীতে বাবা মার পরে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালো চায় তিনি শিক্ষক। এবং মেহরিন চৌধুরীর মতো শিক্ষক, কিংবা সাইমা আপার মতন শিক্ষক, তারা কিন্তু নিজের জীবন দিয়ে সন্তানদেরকে, সন্তান তুল্য শিক্ষার্থীদেরকে রক্ষা করেছেন। আবার সেই একই জায়গায় অনেক রিক্সাওয়ালা, অনেক সিএনজিওয়ালা একটা পুরো মানে চামড়া শরীর খুলে পড়ছে, মাংস খুলে পড়ছে, একটা বাচ্চাকে নিতে চায়নি, বা নিলে 5 মিনিট 7 মিনিটের দূরত্ব 500 টাকা নিতে চেয়েছে। এমনকি শুনেছি আমাদের স্টুডেন্টরা সেখানে, আমাদের শান্তমা ইউনিভার্সিটি ক্রিয়েটিভ টেকনোলজি, আমাদের শিক্ষার্থীরা গেছে রেস্কিউয়ে হেল্প করতে। অনেকেই যখন নিয়ে যেতে চাচ্ছে নিবে না, এবং পানির বোতল, একটা 1 লিটারের পানির বোতল 500 টাকা। এই যে আসলে অসময়ে নিজের স্বার্থ সিদ্ধি করা, এই ব্যাপারে আপনার কাছে একটু শুনতে চাই, যে আসলে আমাদের মানুষ নামে আমরা কি আসলে মানুষ আছি? জি, আমার মানে কি, যখন ওই গার্ডিয়ানটা যখন বলতেছে যে তার 1 লিটার পানিকে সে 600 টাকা চাচ্ছে, বা একটা বাচ্চা সিএনজি খুঁজতেছে, ওরা জিজ্ঞাসা করতেছে কোথায় যাবে, মানে এমন একটা সিচুয়েশন যে ওই সময় ওরা ব্যবসা খুলে বসছে একদম। এটা শুনে মনে করেন আটকে ওঠে। আমরা কি করছি, আমরা যারা ঘরে উদ্যোক্তা যারা ছিলাম, তারা কিন্তু আমরা বারবার পোস্টটাকে আমরা শেয়ার করতেছিলাম যাতে সবার মধ্যে ছড়ে যায়, যাতে এটাও একটা হেল্প। তারপর মনে করেন কখন কোন সিচুয়েশন হচ্ছে, ওখানকার পরিস্থিতিটা কীরকম, যারা ভিডিও যারা করতেছে তারা আমরা সঙ্গে সঙ্গে আমরা শেয়ার করতেছি। এবং আমি যে ছোট্ট একটা উদ্যোক্তা, আমি কিন্তু অসুস্থ রোগীদেরকে আমি জাউ ভাত, খিচুড়ি, স্যুপ দিয়েছি। বাহ, এটা আমি অল্প কাজ, তারপর মনে হয়েছে যতটুকু আমি হেল্প করতে পারি। তবু তো আপনি একটু এগিয়ে দিলেন। হ্যাঁ, এটাতে অনেকেই খুশি হয়েছে। কিন্তু এই যে মানবতাহীন কাজ, যে পানির দাম বাড়িয়ে দিচ্ছে, সিএনজিওয়ালারা ওরকম করতেছে, নিয়ে যেতে চাচ্ছে না বা প্রাইসটা বাড়িয়ে দিচ্ছে, এইরকম এইটা মানে মেনে নেওয়াই যায় না। এটা এই সময়টাকে আমাদের বাংলাদেশকে বলা হয় যে মানুষ অনেক মানবিক, এবং বাংলাদেশের মানুষ এখনো পরের বিপদে অনেক বেশি সহানুভূতিশীল। আমরা সেটা কোভিডের সময়ও কিন্তু দেখেছি যে মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এইরকমের একটা দুর্ঘটনা মুহূর্তের মধ্যেই, যেখানে মানুষ রীতিমতো পুড়ে তার গায়ের চামড়া খুলে পড়েছে, এবং সেটা শিশু, 8-9 বছরের বাচ্চা। আপু কথা বলতে তো তাদেরকে আমরা নিচ্ছি না রিকশা, এটা ভাবা যায়? মানে গা শিউরে, এই যে কথা যে বলতেছি, বলার সঙ্গে সঙ্গে কিন্তু গা শিউর। আমি তো একটা মা, আমারও তো সন্তান, এবং মানুষ হিসেবে আপনি ভাবেন, আমার জাস্ট নিজের, মানে আমি এখানে আমার নিজের কথাটা না বললেই আমি পারছি না। সেটা হচ্ছে কয়েকদিন আগে আমার মেয়ে শখ করে কিচেনে রান্না করতে গিয়ে একটা প্যানে এখানে একটুখানি ছাকা এখানে খেয়েছে। আমি কতক্ষণ ওইটা দেখে, মানে ওভাবে চামড়াটাও উঠে যায়নি, লাল হয়ে গেছে। আমার চোখের পানি, এবং আমার তখন বারবার আমার মনে হচ্ছিল যে তাহলে এই মায়েদের কেমন লাগছে, এবং আমি যাদেরকে দেখিও নি, কোনোদিন ছায়াও দেখিনি, তাদের জন্য আমার যদি এরকমের হয়, তাহলে ওরা এরকম কেমন হচ্ছে, তার মায়ের কেমন হচ্ছে। আমি একটু লাবণী ইভান আপার কাছে আসতে চাই। আপা, এই যে আসলে আমাদের বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে, এবং একটা ব্যাপার যে আজকাল, হ্যাঁ, আমরা ফেসবুকের মাধ্যমে দেখে অনেকে হয়তো সাহায্য করতে যেতে পারছি, কিন্তু ফেসবুকে দেখানোর জন্য আমি যে ক্যামেরাটা ধরে থেকে ভিডিও করছি, তা না করে যদি আমি সাহায্যের হাত
এগিয়ে দিই, ওই বাচ্চাটাকে নিয়ে কিভাবে হসপিটালে নেওয়া যায় বা প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় সেটা করি, সেটা কি আসলে আগে না? অবশ্যই সেটা আগে। আমি বলি যে আসলে মৃত্যুটা কিন্তু আমাদের হাতে থাকে না, একদম একদমই থাকে কিন্তু না। চেষ্টা কিন্তু করা এরকম একটা মৃত্যুটা মানুষকে আমরা আশা করি না। একদম। এই সেদিন কিন্তু আমার বড় ছেলেটার জ্বর উঠেছিল, আমি স্কুলে গিয়ে দেখি ও মাথা ঘুরে পড়ে যাচ্ছে। সেদিন বাসায় আসার পরে একটু পরে শুনি এটা দুর্ঘটনাটা। আমার এতটা খারাপ লাগছে, আমার ছেলের দিকে তাকাতে পারি না, যে সামান্য জ্বর হওয়াতে আমার এত খারাপ লাগছে। মায়েদের কি অবস্থা। আর কিছু কিছু মানুষ এটাকে মনে হয় যেন ভিউ বাড়ানোর জন্য, ডলার কামানোর জন্য তোমরা যে ছবি তুলতেছো, সেটা তো তোমাদের ঘরেও হতে পারতো। আজকে যদি তোমাদের হতো, তোমরা কিভাবে নিতে সেটা? একটা হিসাব, একটা বাচ্চা তার মানে শরীরের পোশাকের পরে তার চামড়া মাংস পুড়ে গলে যাচ্ছে, আমরা তো সামনে দিয়ে ভিডিও করছে, কিন্তু তাকে নিয়ে যে না তো করতেছে। এখন একটু চিন্তা করলে হয়, আজকে সেখানে আমার বাচ্চা তো থাকতে পারতো। আল্লাহ এটা চিন্তা করলো, আল্লাহ মাফ করুক, সামান্য একটু জ্বর হওয়াতে আমার মনটা কেমন করলো, আর সেখানে সেই মায়েদের কি অবস্থা। তো আমরা তো সেদিন কিন্তু আমার লাইভও ছিল, আমি আবার লাইভ করি, যে লাইভও ছিল, আমি লাইভ ক্যান্সেল করে দিছি। পরের দিন ছিল, ক্যান্সেল করেছি। আমার আর মানে কুলাচ্ছিল না শরীর, আমি করবো না, আমি এই সিচুয়েশনে লাইভ আমার পক্ষে সম্ভব না। তারপর আমি কি করলাম, এটা যে রক্তের দরকার, আমি পুরো ফেসবুকে দিছি, গ্রুপে দিছি, যে আমরা তো কুমিল্লা থেকে তো যেতে পারবো না, তোমরা যারা রক্ত দিবা তোমরা পুলিশ লাইনে আসো, আমার বাসার পাশে পুলিশ লাইন স্কুলটা, ওখান থেকে রক্ত দেওয়া হচ্ছে, ওখান থেকে নিয়ে যাবে। তোমরা যারা দিবা তারা প্লিজ পুলিশ লাইন স্কুলে যোগাযোগ করো, ওখান থেকে ব্লাড নিয়ে যাওয়া হবে, তোমরা ডোনারও ওখানে যাও। আমি এটা গ্রুপে দিছি, আল্লাহর মতো অনেকে সাহায্য আমরা করতে পেরেছে। যতটুকু পারি বাসা কিন্তু থেকে সেই ওটুকু রক্ত দেওয়া নিয়েও নানা রকমের বিভ্রান্তি তৈরি হয়েছে, এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে এমনকি মৃত্যুর সংখ্যা, তারপরে নানা রকমের আরো অনেক রকমের গুজবই বলবো যে তৈরি করা হয়েছে, যেটা একেবারেই কাম্য না। ঠিক তাই, আমরা শুনবো আপা, আমাদের জীবনের অনেক সময় অসময়ের গল্প আজকে আমরা শুনতে চেষ্টা করব। একটা ছোট বিরতির সময় হয়েছে। দর্শক, বিরতিটা মনে হতে পারে যে সময় আসছে, কিন্তু আসলে বিরতি তো অপরিহার্য। তাই ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো, সাথেই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাবে আমরা জীবন ঘনিষ্ঠ নানা রকমের বিষয় নিয়ে কথা বলি, এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। সময়কে যদি আমরা ঠিকঠাকভাবে আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি, বা সময়ের নিয়ন্ত্রণে আমরা ঠিকঠাকভাবে চলতে পারি, তাহলে অসময়টাকেও আমরা বোধহয় খানিকটা সামনে চলতে পারি, যেটা একদিনের ব্যাপার নয়, বরং একটা দীর্ঘ চর্চার ব্যাপার। আপনারা আসলে সময় এবং অসময়কে কিভাবে ব্যালেন্স করেন, কিংবা অসময় এলে কিভাবে সেটাতে মাথা ঠান্ডা রেখে সামলে চলতে চেষ্টা করেন? আমরা শুনতে চাই সেই পরামর্শ। নিশ্চয়ই আপনারা দিবেন আমাদেরকে। যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। চলে আসুন দেরি না করে। আসতে চাই রেবেকা আপুর কাছে। রেবেকা আপু, আমাদের আসলে জীবনে এই যে নানা রকমের দুঃখ কষ্ট, হঠাৎ দুর্ঘটনা, কত কিছুর মধ্য দিয়ে অতিবাহিত হয়, কিন্তু তারপরেও সময়ের বোধহয় এটা একটা সব থেকে বড় ব্যাপার, যে সময় থেমে থাকে না। যদি এমন হতো যে সময় থেমে যায়, তাহলে খারাপ সময়ে আমরা একেবারে থমকে যেতাম, এবং সেখান থেকে হয়তো ওলট পালট হয়ে যেত সবকিছু। কিন্তু যেভাবেই হোক, সময় থেমে থাকে না, সামনের দিকে যায়, এবং আমাদের জীবনও একই প্রবাহমান ধারার সাথে চলে যায়। সো আপনার জীবনে এরকম কখনো কি কোনো কিছু এসেছে যেটা অসময়ের মতো আপনাকে থমকে দিতে চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আপনি ঠিক সাহস নিয়ে, মনোবল নিয়ে এগিয়ে এসেছেন এবং সফলভাবে সেই অসময়টাকে পার করেছেন? সবার জীবনই তো আসে, হয়তো বা কিছু পরে কিছু আগে, কিন্তু অসময়টা সবারই আসে। আমারও এসেছিল 2015 সালে। আমার শ্বশুর ক্যান্সার আক্রান্ত হলো, উনি 1.5 মাস ট্রিটমেন্টের পরে উনি মারা গিয়েছেন। এরপরে আমরা ঘুরে দাঁড়াতে পারিনি, স্বাভাবিক, জানেনি তো ক্যান্সার মানে অর্থনৈতিকভাবে একটা পরিবার একদম পঙ্গু হয়ে যায়। দাঁড়াতেই 18 সালে আমার শাশুড়ির ক্যান্সার ধরা পড়লো। সেই মুহূর্তটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। ওনার 75+ বয়স ছিলেন, উনি কেমন নিতেও পারবে না, ওনার অপারেশনও করা যাবে না। উনি ওই অবস্থায় যতদিন টিকে থাকে ততদিন তাকে সার্ভাইভ করতে হলে, দেখতে হবে। তার মানে মানসিক তো একটা বড় আপনাদের কষ্ট, সাথে অর্থনৈতিকও কষ্ট। সেখান থেকে আমি তখন নোয়াখালীতে থাকতাম আমার হাজবেন্ডের সাথে। তখন সিদ্ধান্ত হলো যে না, আমি বরিশালে শিফট করব, কারণ তাকে দেখাশোনার জন্য আমি বড় বউ, আর কেউ নেই।
এখন আমি একটু ধরেন ডাক্তার সব দিক থেকে একটু এক্সপার্ট বুঝিয়ে চলতে পারেন। চলতে পারি আর কি, বা তাকে নিয়ে যাওয়া, তার চিকিৎসাটা করা। এই জন্য আমি তাকে ওই সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে তুমি এখানে থাকো, আমি বরিশালে শিফট করে যাচ্ছি, তাকে তো দেখতে হবে, ফেলে তো দেওয়া যাবে না। মা মা, আর তার মা মানে আমার মা। আমার হাজবেন্ড অনেক ভালো, কি জন্য আমি নিজে ভালো, আমি এটা বলবো যে আমি আমার শ্বশুর শাশুড়ি, দেবর ননদ সবাইকে আমি আমার মতো করে দেখি, ঠিক আছে, আমি যতটা পারি আর কি। পারিবারিক সম্পর্কগুলো তো আসলে সবার দায়িত্বের, সেজন্য সেও আমাকে সাপোর্ট করে যে না, এ যখন আমার ফ্যামিলিকে দেখে আমিও তার ফ্যামিলিকে দেখবো, এটা বন্ডিং এর ব্যাপার একটা। অবশ্যই। যাই হোক, ওখান থেকে আমি চেষ্টা করছি যে তাকে কিছুদিন ভালো মতো টিকিয়ে রাখার জন্য। এই করতে করতে করোনা চলে আসলো, 18 থেকে 20-এ চলে আসলো করোনা। এর ভিতরটাই আমি 18-19-এ একটা দুর্ঘটনা, আমাদের ফ্যামিলিতে আরও একটা দুর্ঘটনা ঘটে গেল, যে আমার দেবরকে আনফর্চুনেটলি তার ওয়াইফ পরকীয়ার জন্য জবাই করে ফেললো আর কি, একদম বাসাতেই। তখন হঠাৎ করে এখন আমার শাশুড়ি অসুস্থ, এই ঘটনা মানে একের পর এক একদম আমরা পুরো ভেঙে পড়েছি। আর কেস মানেই তো খরচ, এদিকে এই খরচ, ওইদিকে তার মধ্যে সামাজিক একটা মানে এইসব বিষয়গুলো নিয়ে তো আসলে একটা থাকছে, সবকিছু আমাকে ট্যাকেল করতে হচ্ছে। আমার ননদরা সবাই আমার উপরে ডিপেন্ড, যে ভাবি যেটা করবে ওইটা। এখন আমি ওদেরকে সান্ত্বনা দিব না আমি এই দিকটা সামলাবো। আমি পরে চিন্তা করলাম সময় আসবেই, খারাপ সময় সুসময়, কিন্তু আমাকে শক্ত থাকতে হবে, আমাকে এটা সার্ভাইভ করতে হবে, তা না হলে এতগুলো মানুষকে আমি কিভাবেই করব, সান্ত্বনা দিবই করব। যাই হোক, আমি ওইটাকে নিয়েই করলাম, আমার শাশুড়িকে নিয়ে করলাম। চলে আসলো করোনা আসলো, এখন তাকে তো ডাক্তার দেখাতে হবে, এই করতে হবে, অনেক কষ্ট আমরা করেছি তাকে নিয়ে, যেহেতু তখন করোনা, ফুল করোনা। তাকে ব্লাড দিতে পারছি না, লোক পাচ্ছি না, চেঞ্জ করছি ব্লাড, আমরা দিচ্ছি সেইটা থেকে আমরা আবার চেঞ্জ করে নিয়ে আসতেছি, এইভাবে তাকে কোনো রকমই করলাম। করোনাটা কিছু কমতে না কমতে 20-এর লাস্ট পর্যায়ে এসে আমার বড় বোনের ক্যান্সার ধরা পড়লো। ও মাই গড, সেটা আর একটা দুর্ঘটনা আমাদের জন্য। আমরা 2 বোন, মানে একদিক থেকে আপনারা হয়তো একটু কাটিয়ে উঠতে চেষ্টা করছেন, আবার আরেক দিক থেকে একটা বিপর্যয় পাচ্ছি আমরা। এই সময় আপা আসলেই মানে মানসিকভাবে ঠিক থাকাটা খুব কঠিন। যাই হোক, তারপর আমার বোনটা একটু ভালো হলো, শাশুড়ি 21-এ মারা গেল, দেবরটারও কেসটা আমরা এখনো রানিং এ আছে। তারপর আস্তে আস্তে পরে আমার বোন যখন সুস্থ হয়ে উঠলো, বললো যে তুই তো অনেক কিছু পারিস, তো তুই কেন ব্যবসা বাণিজ্য করিস না, তুই শুধু ঘুরে ঘুরে এগুলো মানুষ সেবাই করবি, তাই একটু সাথে আর একটু কিছু যোগ কর, যাতে 8-10 জন একটু উপকৃত হতে পারে। ওর ইসে আমার সেই, আমি সেই গল্পটা শুনবো আলাদা করে, যে মুন্নিস ড্রিম আপনার যে একটা নারী কল্যাণ সমিতি গড়ে তুলেছেন কিভাবে, এবং এখন আসলে কতজনকে নিয়ে কাজ করছে। তবে তার আগে আবার নাসরিন আপার কাছে আসি। নাসরিন আপা, এই যে আসলে আমরা মানে জীবন মানেই তো আসলে এগিয়ে যাওয়া, কিন্তু কখনো কখনো এমন হয় যে মনে হয় না আর বোধহয় সম্ভব না, এখানেই বোধহয় এই অসময়ের বাঁকেই আমাকে বোধহয় থেমে যেতে হবে। কখনো কি আপনার এরকমের কোনো অভিজ্ঞতা হয়েছে? আমার একটা বিরাট যে আপুর কথা শুনলাম না, ক্যান্সারটা আসলে অনেক জটিল, যার হয়েছে সেই শুধু বুঝে। এবং বলা হয় যে ক্যান্সার শুধু যে ব্যক্তির হয় তা না, পুরো পরিবারকে একদম একরকম ভাবে। আমার 3 মেয়ে, আমরা 5 জন মিলে অনেক সুন্দর সংসার। তার মাঝখানে আমি শখের বসে আসলে বুটিক্সের ব্যবসা করতাম। 20 সালে আমার হাজব্যান্ড চাকরি করে এসে ব্যবসার কাছে আমরা 2 জন বসে চা খেতাম, গল্প করতাম, আমাদের জীবন এভাবে চলে যেত। 3টা বাচ্চা লেখাপড়া করতেছে। হঠাৎ করে 20 সালে করোনা একদিকে, আর একদিকে আমার হাজব্যান্ড ক্যান্সারে আক্রান্ত, টাং ক্যান্সার। তার 3 অংশ জিহ্বা কাটা, গাল থেকে মাংস নিয়ে জোড়া দেওয়া হয়েছে। হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায়। হাসপাতালে যখন নেই, তার পকেটে 500 টাকা ছিল, মাসের শেষ। আমার কাছে 2000 টাকা ছিল। এই নিয়ে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায়। সে প্রথমে তো ধরা পড়েনি, কারণ তখন করোনা সিজনে কেউ সামনে এসে ট্রিটমেন্ট করতে পারতো না, জিহ্বার নিচে তার ঘা ছিল, দেখতে পারেনি। প্রথমে জেল, এই ওষুধ ও ওষুধ দিয়ে হতো, তারপরে এদিকে তার সেকেন্ড স্টেজে ধরা পড়ে। ওই রোগীটাকে নিয়ে 3 বাচ্চা, আর যেহেতু ফ্যামিলি হাজব্যান্ডরা থাকে, সম্পূর্ণ সবকিছু মেনটেন করার দায়িত্ব তার গুরুভার থাকে। সেখানে হঠাৎ করে সে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসা করব না, করোনার সময় আমার 3টা বাচ্চাকে দেখব, নাকি হচ্ছে টাকার ব্যবস্থা করব, মানে ওই অসময়টা আমি মানে একেবারে উত্তাল সমুদ্রের মধ্যে পড়ে যাওয়া, কোনোদিন ভুলতে পারবো না। আর আমার একটা বুটিক শপ ছিল, বুটিক শপটা মনে করেন ওটাও চলে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু আমার হাজব্যান্ডকে বাঁচাতে হবে।
ওই বুটিক শপটা আমার বন্ধ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়। তারপরে ওই যে বুটিক শপের যে আমার খরচটা, সেই যে টাকাগুলো, ড্রেসগুলো বা এই যে ওখানে যে করে সম্পদগুলো ছিল, সেগুলো আমি সেল করতে পারছি না। ওই সময়টা মনে করেন আমি কখনোই ভুলতে পারবো না। আমার হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করাইতে প্রায়, যেহেতু চিকিৎসার ব্যাপার, প্রথমে তাকে কেমো দেওয়া হয়েছে, কেমো হচ্ছে ডিফল্ট করার কারণে সে আরও অসুস্থ হয়ে যায়, একদম যায় অবস্থার মতো। তখন ওই সময় একটাই সুবিধা হচ্ছে যে আমরা যারা মেয়ে বিয়ে হয়ে যায়, তখন আমাদের দুটা পরিবার থাকে, একটা হচ্ছে স্বামীর পরিবার, একটা বাবার পরিবার। ওটা একটা বড় সম্পদ, বড় বন্ডিং। কারণ যাদের মানে সবার পারিবারিক হচ্ছে, পারিবারিকটা বিপদের সময় পারিবারিক সম্পর্কই কিন্তু সব আগে দেখা যায় কাজে আসে। ওই সময় আমার শ্বশুর বাড়ির সবাই, বাবার বাড়ির সবাই অনেক কষ্ট করে অনেক সাপোর্ট দিয়েছে। সাপোর্ট না করে আমি জীবনেও চিকিৎসা করাতে পারতাম না, এবং এ পর্যন্ত এসে আমি দাঁড় হইতে পারতাম না। সেই অসুস্থ স্বামীকে ট্রিটমেন্ট করাইলাম, 3টা বাচ্চা লেখাপড়া করতেছে, আলহামদুলিল্লাহ এখন বড় মেয়েটাকে বিয়ে দিয়েছি। ওই সময় থেকে এই অসময়টাকে যে আমি সারগ্রাব করে যে এই পর্যন্ত আমি একজন পেস্ট্রি শেফ, আমি বিভিন্ন 4টা রেস্টুরেন্টে জব করে আসছি, এবং আমি একজন উদ্যোক্তা, খাবার নিয়ে কাজ করি, আমার একটা পেজ আছে। আপু স্যালুট। এই যে আপনি হয়তো 2 মিনিটের কথাগুলো বলে ফেললেন, কিন্তু এই যে আসলে দুঃসহ আপনার এই কয়েকটা বছর আপনি পার করেছেন, অনেকেই বলছে যে আমার বাচ্চাদের লেখাপড়া হবে না, অনেকেই বলছে, মানে শুনতে কষ্ট লাগলেও সত্যি কথা, অনেকেই বলছে যে বাবা অসুস্থ পড়ে আছে, বড় মেয়েটা তখন মনে করেন এসএসসি দিবে, ওকে বিয়ে দিয়ে দাও, এরকম একটা কথা আসছে। কিন্তু নানা রকমের, কিন্তু তার মধ্যেও আপনি যে মাথা ঠান্ডা রেখে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে চেষ্টা করেছেন আপনার হাজবেন্ডকে একদিকে সুস্থ করতে এবং সন্তানদেরকে একই সাথে যেন তাদের পড়ালেখা, তাদের স্বাভাবিক যে কার্যক্রম বড় হওয়ার ক্ষেত্রে সেগুলো মেনটেন করেছেন। এই জন্য অবশ্যই সাধুবাদ জানাই আপনাকে, এবং অনেক 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 শুভকামনা জানাই যেভাবে এগিয়ে যাবেন। শুনবো আরো গল্প, তবে দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা, আমাদের প্রিয় শারমিন, ফারজানা, মিষ্টি আপু, নাহিদা, নেলি আপু যুক্ত হয়েছে। অনেক শুভেচ্ছা আপু। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি, তারপরে শুনবো তোমাদেরকে। দর্শক, সময় অসময়ে আজকে জীবনের আমরা শুনছি, সেই বাঁকে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। সেই বিরতি থেকে ফিরে নিশ্চয়ই থাকবেন আপনারা আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরো একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সময় অসময় আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আড্ডা দিচ্ছি, কথা বলছি। আমাদের বন্ধুদের জীবনের অসময়ে বাঁকে বাঁকে ঘটে যাওয়া যে সব গল্প, সেগুলো শুনছি। সত্যি ভীষণভাবে ভিতরে ভিতরে একটা আলাদা উপলব্ধি হচ্ছে যে আমরা অনেকেই আছে, যখন সময় থাকে আমরা সময়টাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি না। সময় থাকতে আমাদের প্রিয় মানুষ, আমাদের পরিবার, বন্ধু, তাদেরকেও আমরা ঠিক বুঝে উঠতে পারি না বা তাদেরকে সময় দিই না। কিন্তু যখন কোনো কারণে যদি আমরা দূরে চলে যাই, তখন কত আফসোস করি। সেটা যেন না হয়, আপনারা এখন থেকে ভাববেন। আর আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে, আপনাদের ভাবনা, আপনাদের গল্প আমাদের সাথে শেয়ার করতে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জোমাইট এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা লাবণী আপুর কাছে শুনবো, তবে তার আগে দেখতে পাচ্ছি এরই মধ্যে রুমন রুবা আপু যুক্ত হয়ে গেছে। অনেক শুভেচ্ছা। মিষ্টি আপু, মনটা সবার ভীষণ ভার ভার হয়ে আছে। মিষ্টি আপুর কাছ থেকে কি আমরা 2 লাইন গান শুনে একটু মনটাকে উজ্জীবিত করব, সাহস যোগাবো? শুভ সন্ধ্যা আপু, সুবর্ণা আপু। মনটা আসলে এত এত খারাপ আপু, মানে রাতের বেলা ঘুমাতে পারি না যখন মাদের কান্না শুনি। মনে হয় আমার বাচ্চাটাই হয়তো ওখানে থাকার কথা ছিল, ভাগ্য গুণে বেঁচে গেছি। একদম। তো এত খারাপ লাগে। তাদের সাথে শান্তি জানি আল্লাহ তাদের দেয়, এবং আমরা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবো, এবং শোকাহত পরিবারের জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দিক। তো এর ভিতরে কি গান গাবো আপু বলেন? কোনো মন খারাপেরই গান গাও না হয়? আচ্ছা, আমি ভালোবাসার 2টো লাইন বলি সবার জন্য। ভালোবাসা যতই বড়, জীবন অত বড় নয়, এমন করে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যতই বড়, জীবন অত বড় নয়।
একদম আপু, আর গাইতে জীবন তো পারে। আসলে দেখো এই যে ছোট ছোট্ট ফুলের মতো আমাদের সোনামণিগুলো কিভাবে এক মুহূর্তের মধ্যে নাই হয়ে গেল। আমার মনে হয় যে জীবন ছোট, কিন্তু ওরা ভালোবাসায় বেঁচে থাকবে সবার, তাই না? ভালোবাসায় ও মানে ওরা যেভাবে ওদের বন্ধুদের, ওদের বাবা মা, ওদের পরিবার, এই যে সারা দেশের মানুষ, আমরা সব সময় ওরা থাকবে আমাদের স্মৃতিতে, সব সময়, সেটা ভালোবাসার জন্যই। অনেক ধন্যবাদ মিষ্টি আপু। নিশ্চয়ই। নাহিদা নেলি আপুর সাথে কথা বলবো। দেখতে পাচ্ছি তিন্নি আপু এসেছে। নেলি আপু, সময়ের গল্প অনেক শুনেছি, অনেক কিছু। অসময়ের গল্প শুনি আজকে। কখনো তোমার জীবনে কি এরকম অসময় এসেছে যেটা কারণে মনে হয়েছে যে না, থমকে গেছে সময়, কিভাবে এখান থেকে বেরোবো? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আপু, সবাইকে শুভসন্ধ্যা। আসলে আমাদের সবার জন্য কিন্তু এখন এই সময়টা কিন্তু একদম অসময় যাচ্ছে, পুরো দেশটার জন্যই। তো আসলে নিজের জীবনে ছিল অনেক অসময় আসলে গেছে। তো এক সময় যখন আমার হাজবেন্ড যখন ব্যবসা করতো, তো ওর এমন অবস্থা, হঠাৎ করে তার ব্যবসা এমন অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো তখন আমাদের মানে পুরো ব্যবসাটাই লস হলো। রেস্টুরেন্টের ব্যবসা ছিল, তো কিছু ফ্রেন্ড ওর সাথে বিস্টে করলো, যার কারণে তো তখন এত খারাপ যাচ্ছিল সময় আমাদের, বলতে গেলে অনেকেই যখন সেই সময় পাশে ছিল, যখন আমাদের সময় খারাপ যাচ্ছিল তখন কিন্তু অনেককে আমরা পাশে পাইনি। তখন কিন্তু ঠিকই সমালোচনা হচ্ছে, কেন হলো, কেন করলেন এরকম। কিন্তু যখন করছিলাম তখন কিন্তু কেউ বলেনি যে এরকম, ভেবে চিন্তে করা উচিত। তো তখন খুব আসল ব্যাপার, খুবই খারাপ অবস্থা ছিল আমাদের। তো আপু, নেলি আপু, এই যে এইটার জন্যই তো বলা হয় যে বন্ধু তো সেই যে দুঃসময়ে পাশে থাকে, কিন্তু সুসময়ে বরং সুসময়ের যে মধুময় জীবন, সেটার মধু নিয়ে যারা উড়ে পালায় তারা তো আসলে বন্ধু না। একদম আপু, এই সময় এই কিছু কিছু সময় না জীবনে অসময় বোধহয় আসতে হয়, তাতে করে আমাদের আশেপাশে থাকা যারা মুখোশধারী মানুষ তাদেরকে চিনে নেওয়ার সুযোগ হয় একটা। আমরা বিশ্বাস করি আপু সেই সময় থেকে ঘুরে দাঁড়িয়েছো তোমরা, নিশ্চয়ই সামনের দিনগুলো সব সময় খুব সুন্দর কাটবে। রুমা আপু, আমরা দেখেছি যে এই যে মাইলস্টোন স্কুলের যে একটি শিশু, তার বন্ধু একেবারে শেষ মুহূর্তে যখন সে আগুনে, মানে সে নিজেও একটা ছোট মানুষ, বারবার মানে যেতে চাচ্ছিল, তখন তাকে ফায়ার ব্রিগেডের যারা তারা বলছিল যে না, তোমার বন্ধু তো আর বেঁচে নেই, তোমার মানে গিয়ে লাভ নেই। কিন্তু সে ঠিকই মানে কিভাবে যেন এক ফাঁক দিয়ে সে চলে গেছে এবং সে তার বন্ধুর শেষ মুহূর্তে তাকে মানে নিয়ে ফিরেছে। তখন হয়তো সে প্রাণে বেঁচে নেই, কিন্তু তাকে নিয়ে ফিরেছে সে, এবং শেষ মুহূর্তে শেষ কথাটি সে শুনতে পেরেছে। সে কথাটি ছিল যে বন্ধু, আমি জানতাম তুমি আসবে। সো ওই রকমের একটা অসময়ে, ওই রকমের একটা তার জীবনের শেষ মুহূর্তে বন্ধু যাওয়া, আমরা জানি যে এর থেকে আসলে বোধহয় অসময়ে কাউকে পাশে পাওয়ার মানে গল্প বোধহয় আমাদের কারোর জানা নেই, যাকে বলে একেবারে মনের মানে যেই অটুট বন্ধন বন্ধুর সাথে। ধন্যবাদ আপু, শান্তকালীন শুভেচ্ছা সবাইকে। মাইলস্টোনের কথা মনে হলেই আমার অঝরে চোখে দিয়ে পানি ঝরছেই। আজকে দেখলাম একজন মাও মারা গেছে সন্তানের শোকে। আর তুমি যে বললে বন্ধুত্বের, এই বাচ্চা দুটো আমাদের মাঝে প্রমাণ রেখে গেল বন্ধুত্ব কাকে বলে। শেষ মুহূর্তে ওই বাচ্চাটা বলেছে আমি জানতাম তুমি আসবে। মানে এই পাওয়াটুকু, এই সান্ত্বনাটুকু, এই শান্তি নিয়ে সে ওপারে চলে গেছে। একজন বন্ধু কি রকম বন্ধুত্ব হয়, এই যে বেঁচে গেছে সে রেখে গেল যে বন্ধুত্ব কাকে বলে। এই বাচ্চা আমাদের সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবে সব সময়। এবং আপু, এই যে ছোট্ট তাদের মানে ছোট্ট জীবনে, তাদের স্কুল জীবনে যে বন্ধুত্ব গড়ে ওঠা, এটা দিয়ে কিন্তু তারা আমাদের মাঝে একটা বড়, আমি বলবো, উদাহরণ তৈরি করে দিয়ে গেছে যে কিভাবে আসলে বন্ধু হয়ে বন্ধুর দুঃসময়ে পাশে থাকতে হয়। কিন্তু আমরা অনেক সময় এরকম হয় যে আমাদের রক্তের সম্পর্ক, কিন্তু আমাদের বিপদে আমরা তাদেরকে অনেক সময় দেখি যে পাশে পাই না। এটা বলতেই হয় দর্শক, যে আমরা
কেমন জানি একটা অদ্ভুত পৃথিবীতে বোধহয় একটু একটু করে কিভাবে যেন একটা গোলক ধাঁধার মধ্যে চলে যাচ্ছি, যেখানে অনেক সময় আমরা সুসময়ে পাশে থাকি, দুঃসময় তো থাকি না, বরং দুঃসময় কিভাবে তাকে আরও একটু খোঁচানো যায়, কিভাবে তাকে আরও একটু কষ্ট দেওয়া যায়, সেই নানা রকমের আমরা প্রক্রিয়া বোধহয় পরিচালনা করি, যেটা একেবারেই কাম্য নয়। আমরা শুনছি আমাদের জীবনের বাঁকে বাঁকে কত রকমের দুর্ঘটনা আমাদের সময়কে অসময়ে পরিণত করেছে, কিন্তু তারপরেও সেখান থেকে তো আমরা ঘুরে দাঁড়াই। আমরা বিশ্বাস করি যে আমাদের এই যে সন্তানহারা যারা মা, কিংবা যারা মাকে হারিয়েছেন, এমন সন্তান, এমন পরিবারেরাও যেন ঘুরে দাঁড়াতে পারে। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। শেষ বিরতিটা পার করে এসেছি। এর মাঝেও যেসব বন্ধুরা মনে করছেন যে আপনাদের নানা রকমের এই যে জীবনের সময় অসময়ের গল্প আমাদের সাথে শেয়ার করবেন, প্লিজ না বসে থেকে এখনই যুক্ত হয়ে যান। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। লাবণী আপুর কাছে আসি। লাবণী আপু, জীবন তো ভীষণ অনিশ্চিত, কিন্তু তবুও আমাদের কিছু জায়গায় একেবারে হাত নেই, যেমন জন্ম মৃত্যু, যেখানে একেবারে কোনোভাবেই আমাদের কোনো হাত নেই, এবং সেই দিনের দুর্ঘটনাটা আরেকবার প্রমাণ করে। কিন্তু তবুও মানুষ হিসেবে আমরা বিপদে মানুষের পাশে থাকবো, সেটা কিন্তু আমাদের হাতে। কিন্তু যেটা দেখা গেছে যে কখনো কখনো এরকম হয়, এখানে দু রকমের ঘটনায় ঘটেছে। কেউ তার সর্বোচ্চ দিয়ে, জীবন দিয়ে, অনেকের এমনকি যারা সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডে ছিল অনেকের অসুস্থ হয়ে গেছেন, আগুনে কেউ খানিকটা পুড়ে গেছেন। আবার শিক্ষক শিক্ষিকা, স্কুলের স্টাফ অনেকেই আছেন যারা রীতিমতো পুড়ে গেছেন, অনেকটা। কিছু তো আছেন যারা মারাই গেছেন, কিন্তু এছাড়াও কিন্তু তারা আক্রান্ত হয়েছেন। তবুও তারা সাহায্য দিতে এই ছোট ছোট যে শিশু তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমরা শুরুতেই যেটা বললাম যে একেবারেই উল্টোটা। আপনার জীবনে কি এরকম হয়েছে যে আপনার কোনো একটা বিপদে আপনার কাছের মানুষ তারা আপনার পাশে না দাঁড়িয়ে বরং কিভাবে আপনি আসলে উঠে দাঁড়ানোর যেইটুকু সাহস সেটাকেও নষ্ট করতে পারে সেটা চেষ্টা করেছে? না, আল্লাহর রহমতে এরকম নেই। আমার বিয়ে হয়েছিল 2011 সালে, তো 6 মাস পরে আমাকে উঠে নিয়ে গেছে। তো আমি তখন অনার্স 3rd ইয়ারে উঠেছি মাত্র। তারপরে বিয়ে 6 মাস পরে আমি প্রেগনেন্ট, আমার 3rd ইয়ার পরীক্ষাও শুরু হবে। তো তার 6 মাস পরে, তো আমি তো 6 মাসে প্রেগনেন্ট হয়ে গেছি, আমার 3rd ইয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। সবচেয়ে বেশি যে সাপোর্ট মানে দিয়েছে বা পেয়েছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। ও সবচেয়ে বেশি, ও আমাকে এটা অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ, অনেক বড় পাওয়া। আমি তো বলবো যে আল্লাহর কাছে গড গিফট আমার হাজব্যান্ড। ও আমাকে নোট করে দিত। আমি 6 মাসে, তখন 6 মাসে প্রেগনেন্ট ছিলাম, 3rd ইয়ার পরীক্ষা দিব। আমি তো চিটাগংয়ে মেয়ে, আমার সিট পড়েছিল সিটি কলেজে 4 তলায়। এই 6 মাসের মানে প্রেগনেন্সি টাইমে আমি 4 তলায় যে বেয়ে উঠবো আমার খুব কষ্ট লাগতো, সম্ভব ছিল না। কিন্তু আমার যে কলেজের ফ্রেন্ডরা ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত। ওর আবার বসার সময় আমি যখন খাতা লাগতো না, পেজ লাগতো, পেজের কথা বলতাম, স্যার বলতো যে তুমি উঠো না, আমি দিয়ে আসছি। এটা তো গেল, কিন্তু একটা কষ্ট কি, মানে তারপরেও তো আমার বেবি হয়ে গেল। 4th ইয়ারের সময় যখন পরীক্ষা দিব তখন আমার ছেলের মানে প্রচুর জ্বর। তখনও আমার তো পরীক্ষা চিটাগংয়েই হচ্ছে। আমার ছেলের 103 জ্বর। আমার আম্মু আব্বু দুজনেই হজে, তো বাসার মধ্যে আমার দাদু ছিল। ছেলেকে ডাক্তারের কাছ থেকে আনার সময় হঠাৎ করে খিঁচুনি, এত খিঁচুনি, পরের দিনই আমার পরীক্ষা। খিঁচুনি ও শুধু সাদা অংশ দেখা যায়, মনি নাই। আমি হ্যাঁ, ডাক্তার কাছ থেকে আসার সময় খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে মানে পরে আমার দেবর বললো যে ভাবি পরীক্ষাটা কি দিবেন? আমার হাজব্যান্ড বলল না, কালকে পরীক্ষা তুমি দাও, ছেলের দরকার হলে তুমি ওষুধ খাওয়াও, নাপা খাওয়ালে জ্বর সেরে যাবে, পরীক্ষা থাকবে 4 ঘন্টা, তোমার বোনের কাছে দিয়ে যাও। তারপরে দিলাম, আল্লাহর মতো পরীক্ষা দিয়ে আসছি। তার মানে তখন আমি কিন্তু অনার্সে মাত্র 13 নম্বরের জন্য ফার্স্ট ক্লাসটা পাই নাই। এটা একটা দুঃখ। বিয়ের পরে একটা ওই যে 2টা বাধা আসলো, যে এটা গেল। যখন মাস্টার্সে আবার ভর্তি হলাম তখন আমার ছেলে নিউমোনিয়া, হাসপাতালে ভর্তি ভাইবার সময়। পরের দিনের আমার পরীক্ষা, আমি রাত্রেবেলা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে গেছি। স্যারকে বললাম যে ডাক্তার আমার ইমার্জেন্সি আমার লাগবে, আমি ওখানে হাসপাতালে ভর্তি করব, চিটাগংয়ে ভর্তি করব, আমার কালকে ভাইবার না দিলে আমার কিন্তু প্রশ্ন হবে না, মানে রেজাল্ট আউট হবে না।
তারপরে উনি লিখে দিচ্ছে এখানে। তো মজার ঘটনা হলো কি, আমি যে ট্রেনে বসেছিলাম, তো আমার বাচ্চা তো ছোট, ও বারবার উল্টো দিকে যে সিটে বসা, ওখানে দাদা দাদা ডাকতেছে, ওর দাদার মতো লাগে দাদা দাদা ডাকতেছিল। তো হঠাৎ করে উনি আমাকে বলে যে তুমি কোথায় যাচ্ছ, বাচ্চার হাতে তো ক্যানোলা লাগানো। আমি বললাম যে স্যার আমার তো কালকে পরীক্ষা আছে, আমার কালকে ভাইবা দিতেই হবে, বাচ্চাকে আমি হাসপাতালে ভর্তি করব, ওখান থেকে পরে আমি পরীক্ষা দিতে যাব। তো উনি বললো যে তুমি পরীক্ষা দিবা, আচ্ছা তোমার কি চিটং কলেজে পরীক্ষা? আমি অনেকটা ঘাবড়ে গেছি। আমি বললাম যে জি স্যার আমার চিটং কলেজে পরীক্ষা। কেন? আমি যে আচ্ছা তুমি কি বাংলা ডিপার্টমেন্টের? আমি তখন আবার ঘাবড়ে গেছি। কেন, আপনাকে বলবো কেন? উনি আমাকে বলে যে তুমি জানো তোমার যে পরীক্ষাটা নিবে সেটা আমি পরীক্ষাটা নিব। মানে বললাম আল্লাহর তরফ থেকে একটা উপহার আর কি। তখন সৃষ্টিকর্তা আসলে আমাদের যেগুলো ভালো ইচ্ছা সেটার সাথে তিনি সবসময় সহজ করে দিতে চেষ্টা করেন। উনি আমাকে একটা প্রশ্ন শুধু মানে উত্তর দিল যে তোমাকে যদি ওখানে জিজ্ঞাসা করে যে স্যারের নাম কি, তুমি বলবা গোলাম মুস্তফা, এইটুকুই শুধু বলো, কিছু না। পরের দিন পরীক্ষা দিয়ে দেখেছি এদিকে কিন্তু বাচ্চার অবস্থা সিরিয়াস, ক্যানোলা দেওয়া, ওকে হাসপাতালে আমি এখানে একটু থামাই। মা হিসেবে এই যে আসলে মানসিক একটা বিরাট বড় বলতে পারেন যে একটা কষ্টের মধ্যে, যে আপনার সন্তান একদিকে এরকমের একটা শঙ্কার মধ্যে এত অসুস্থ, তাকে রেখে আবার জীবনের এটাও গুরুত্বপূর্ণ যে পড়ালেখা, পরীক্ষা, ডেট, তাহলে আপনাকে হয়তো আবার 1 বছর অপেক্ষা করতে হবে। তো ওই সময়ে আপনার মানে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটায় আপনাকে কোন বিষয়টা বেশি আসলে এনকারেজ করেছে? এখানে আসলে কি বলবো, আমার হাজবেন্ডের সাপোর্ট ছিল। আমি কিন্তু মানে সংশয়ে ছিলাম কি দিব আর কি দিব না, বাচ্চার অবস্থা সিরিয়াস। এখানে আমার বাবার বাড়ি পরিবারও বলছে সমস্যা নাই, তোমার বাচ্চা আমরা দেখবো। হাজবেন্ড তো বলে তোমার বাবার বাড়ি আছে তো দেখার জন্য, আমি আছি তোমার সাথে, ওই আমাকে নিয়ে গেছে। আমরা সাধুবাদ জানাই এবং আমরা শুভকামনা জানাই যে আপনি জীবনে এগিয়ে যাবেন এবং তো অসময় আমি এভাবে যেন কখনো আসলে না আসে, সেটা আমাদের কামনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে, আমরা অনেক ধন্যবাদ জানাই, আমাদের সাথে দেখতে পাচ্ছি আমাদের মমি সুফিয়ান মমি আপু যুক্ত হয়েছেন। আপু অনেক শুভেচ্ছা, অনেকদিন পরে মমি আপুকে পেয়েছি। মমি আপু, আমরা সময় অসময়ের গল্প শুনছি আজকে, তোমার জীবনেও অনেক রকমের অসময় গিয়েছে, তারপরেও তুমি ঘুরে দাঁড়িয়েছো, ভীষণ সাহসী একজন মানুষ, ভীষণ প্রাণবন্ত। সো তোমার কাছ থেকে একটু শুনতে চাই যে সময়ের মাঝে যখন অসময়টা এসে জানান দেয় যে আমি কিন্তু আছি, তখন আসলে তুমি অসময়কে কিভাবে বুড়ো আঙ্গুল দেখাও? হ্যাঁ মমি আপু শুনতে পাচ্ছ? শুভ সন্ধ্যা আপু, মানে কথা কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা এখন কি শুনতে পাচ্ছ আপু? অনেক অনেক মিস করি সবাইকে, সবাই ভালো থাকবেন, এটাই আমার অবশ্যই কথা। আপু আপু শুনতে পাচ্ছ কি আমাকে? বোধহয় শুনতে পাচ্ছ না এখনো। অনেক অনেক ধন্যবাদ মমি আপু, বোধহয় আপুর সাথে নেটওয়ার্কের প্রবলেম। আমরা আবার একটু ফিরি, আমাদের সাথে নাসরিন নওরোজ আপু আছে। আপু, এই যে আসলে জীবন তো একটা বড় শিক্ষা দিল যে যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে, সেটা থেকে আপনার যে উপলব্ধি সেটা আপনার সন্তানদের মাঝে সুশিক্ষা হিসেবে দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করেছেন, যে কিভাবে একটা বিপদে নিজেকে সামলে সাহস ধরে থাকতে হয়। নিশ্চয়ই সন্তানরাও আপনার কাছ থেকে শিখেছে সেটা। একদম 100%। যেহেতু প্র্যাকটিক্যাল কিছু দেখে আসছে, যেমন মনে করেন আমি যেটা বিশ্বাস করি, আমি আমার বাবার কি করলো না করলো, মা কীভাবে চললো না চললো, আমি সেভাবে চলার চেষ্টা করি। সেরকম আমার সন্তানরা তখন দেখলো যে এরকম একটা বিপদের সময় মা কীভাবে সারভাইভ করলো, কীভাবে এগিয়ে গেল, কীভাবে এটা ট্যাকেল দিল, এটা আমি সবসময় ওদেরকে সামনাসামনি দেখে শেখার চেষ্টা করি। মনে করেন ছোটোবেলা থেকে বলতাম যে স্কুল কলেজে গেছো, হঠাৎ করে তুমি হারিয়ে গেলা, কখনো ভয় পাবা না। কেন? তোমার কাছে টাকা নাই, কোনো সমস্যা না, তুমি ওখান থেকে একটা রিক্সা নিয়ে আর ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা সবসময় মুখস্থ করে রাখতে বলতাম। তোমরা, আমি ছোটবেলা থেকে এভাবে আমি নিজেও সবসময় ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছি। কোনো সময় যে শুধু হাউস ওয়াইফ থাকবো এটা কখনোই আমি চাইনি। আমার নিজস্ব একটা সত্তা থাকবে, আমার নিজের পুজো থাকবে। সেই ইচ্ছেটাই কিন্তু আজকে আপনার পরিবারকে ঘুরে দাঁড়াতে, আপনার হাজবেন্ডকে সুস্থ রাখতে সাহায্য করেছে। এবং আমার বাচ্চারা কিন্তু এই জন্য আমাকে অনেক সাহায্য করছে।
মনে করেন আমি যখন কাজ করছি, আমার হাজবেন্ডকে চলে গেছি, মুভ করছি, ওরা তখন তো অনেক ছোট, কিছু করতে পারেনি, নিজে নিজেই চেষ্টা করছে, যেটুকুই পারছে, কিছু না হলে নুডলস তো রান্না করে খেতে পারে। তারা বলেনি কখনো আজ পর্যন্ত। সেখান থেকে আপু এই যে নিজে একজন আসলে পেস্ট্রি শেফ হওয়া, আমরা জানি যে মানে বেকিং ইজ ভেরি টাফ থিং, একদম সায়েন্স, আর্টস, কমার্স তিনটাই একসাথে, কুকিং ব্যাপারটাই আসলে তাই, বা মানে যদি বেকিং এর কথা বলি সেটা আরো এক স্টেপ সেন্সিটিভ। এই জায়গাটায় নিজে দক্ষতা অর্জন করেছেন, সেখান থেকে যদি একটু ছোট্ট করে শুনি যে পরিকল্পনাটা কি আসলে সামনে এগিয়ে যাওয়ার। করোনার সময় আমি এটা আগে একটু একটু পারতাম, করোনার সময় আমার হাজবেন্ড তখন হচ্ছে যেহেতু তার মুখের সমস্যা, নল দিয়ে খাওয়াইতে হইতো 2 ঘন্টা পর পর, আমি ওই নল দিয়ে খাওয়ানো অবস্থায় কেক আমি শিখতাম, 2 ঘন্টা ওকে খাওয়াই থুয়ে যে অদম্য মানসিক সাহস, সেইটা মনে করেন আমি নিজে শুধু প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ আমার কেক খেলে মিস্টার বেকার বলেন আমি হচ্ছে 100% ওকে দিতে পারবো, শুধু চেষ্টা। এটা আমার বাচ্চাদেরকে, আমাদের মিস বেকার আছে আপু, অনেক শুভকামনা। একদম শেষের দিকে চলে এসেছি, ছোট করে একটু রেবেকা আপুর কাছে শুনি যে রেবেকা আপু, জীবনের অনেকগুলো মানে অসময়ের মানে বাঁক আপনি পার করেছেন, এবং সেখান থেকে এখন যখন সফলতার মুখ দেখেছেন এবং অনেকগুলো মানুষকে নিয়ে আপনার যে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেটা সম্পর্কে একটু শুনি। আপু আমার তো ওই যে জার্নিটা ওখান থেকে শুরু, আমি তখন মশলা নিয়ে কাজ শুরু করলাম, বরিশালে আর কোনো নারী মশলা নিয়ে কাজ করলো না, তখন অনেক প্রতিবন্ধকতা আসলো, সবাই বললো যে এটা কেন, রান্না করো, এইটা করো, তুমি তো অনেক কিছু পারো। আমি পারি, কিন্তু আমার এটা চ্যালেঞ্জ, যে এইটা দিয়ে আমি কিছু করে দেখাবো যে পারবো। ইনশাল্লাহ আমি ওখানে সফল হলাম, মোটামুটি আমার চলছে, বিভিন্ন ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমার মশলা যাচ্ছে। তারপরে এরপর থেকে আমি চিন্তা করলাম যে আমি একা উঠলে তো হবে না, যেহেতু আমি বিপদে পড়েছি, এরকম বিপদ আমার আশেপাশে যারা আছে তাদেরও পড়বে, তাদেরকে আমাকে একটু সহযোগিতা করলে তারা এই বিপদ থেকে ওভারকাম করে আসতে পারবে। সেই চিন্তা থেকেই আমার আসলে মুন্নিস ড্রিম নারী কল্যাণ সমিতিটা গঠন করা, এবং 100+ নারী উদ্যোক্তা আমার সাথে আছে, বিভিন্ন ভাবে আছে, জড়িত আছে। আমি যদি এখন ওদের এই জায়গায় যদি আমি থামি একটা প্রশ্ন জুড়ে দেই যে বরিশালের মতো জায়গায় আমরা জানি যে হ্যাঁ, বাংলাদেশে এখন আর্থসামাজিক ব্যবস্থা আমাদের নারীদের জন্য আগের তুলনায় অনেক এগিয়েছে, কিন্তু তারপরেও বরিশালের মতো জায়গায় 100 জন নারীকে নিয়ে, একটা উদ্যোক্তা নারীদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম পরিচালনা করা ব্যাপারটা যথেষ্টই কঠিন, সেখানে অনেকগুলো ব্যাপার আছে। সেই জায়গা থেকে আসলে আপনি মানে কতখানি সহযোগিতা পাচ্ছেন, বা আশপাশের মানুষের কাছ থেকে আন্তরিকতাটা কতখানি পাচ্ছেন? প্রথম পেতাম না, প্রথম অনেক প্রতিবন্ধকতা আসতো, ওদের হাজবেন্ডরা বলতো যে এখানে যাচ্ছ কেন, করছো কেন। পরে যখন দেখছি যে না, এখানে এসে ভালোই হচ্ছে, 2টা টাকার মুখ দেখছে, আর আমি একদম হতদরিদ্র যারা আছে, বিশেষ করে একদম নিম্ন শ্রেণী, তাদেরকে নিয়ে এই কাজটা করি। আর আমি বরিশাল উইমেন চেম্বারের পরিচালক হিসেবে আছি। আমাদের যে ম্যাডাম আছেন ওখানে সভাপতি, উনি অনেক ভালো, আমাকে ওনার পথ প্রদর্শনেও আমি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছি, ঠিক আছে। সে আমাকে এইভাবে আপু এগিয়ে যাবেন, এবং আমরা বিশ্বাস করি যে আপনাকে দেখে আরো এরকমের অনেকেই হয়তো সাহস পাবে নারীদের পাশে দাঁড়াতে। কাজ করছি, ব্র্যাকের মেন্টর হিসেবে আছি প্রমিস প্রকল্পের সাথে, তারপরে আপনার 2-1টা এনজিওর সাথেও কাজ করছি, ওয়ার্ল্ড ভিশন এনজিওর সাথেও আমি আছি, ব্লক বাটিকের ট্রেনার হিসেবে আমি ওখানে পার্ট টাইম জব করছি। অনেক গুণে গুণান্বিত মানুষ, তার মানে রান্নার বিষয়ে অনেকগুলো কোর্স কমপ্লিট করেছি, কিন্তু আসলে ওইটা আমাকে টানছে না, আর কি আমাকে এই দিকটাই এদিকে করছেন। তবে ওই যে বলে যে রাধে সে চুলো বাঁধে, একদিকে যেমন পরিবার, সংসার, সন্তানকে সামলে, আবার অন্য নারীরাও যেন একইভাবে তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারে, আপনি সেই চেষ্টা করছেন এবং খুব সুন্দরভাবে তাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। জান আমরা সেই প্রত্যাশা করি। বলেছি যে তুমি একটা পেজ খোলো, ওকেও পেজ খুলে দিয়েছি, ও ব্লগ বাটিক তারপরে গহনা নিয়ে কাজ করছে। আমি চাই যে ও আমার মতো কিছুটা এগিয়ে যাক, সব মেয়েরাই এগিয়ে। অনেক শুভকামনা, এবং আমরা বিশ্বাস করি এমন নারী যাদের ঘরে আছে, এমন মা যাদের ঘরে আছে, তাদের সন্তানরাও একইভাবে সময় অসময়কে নিজের হাতে মুঠোয় বন্দি করে সামনে চলতে পারবে। আবার অনেক শুভকামনা, খুব ভালো লাগলো আপনাদের কাছ থেকে শুনলাম। ধন্যবাদ আমাদের জুমের বন্ধুদেরকে আমাদের সাথে যুক্ত হয়ে তাদের মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, এই যে আসলে সময় অসময়ের গল্প আমরা শুনলাম, আমরা জানি যে
আমরা এক একটা যখন সময়ে দুঃসময় নেমে আসে, বিপদ আসে, তখন আমরা কিভাবে সেই বিপদ থেকে ঘুরে দাঁড়াবো। কিন্তু তারপরেও ঘুরে দাঁড়ানোর পরে যখন পর মুহূর্তে আবার সুসময় আসছে, অনেকেই আমরা হয়তো ভুলে যাই যে এমন বিপদ যে কোনো সময় আসতে পারে, দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, দেখি যে কত ঘটনায় ঘটছে, কিন্তু তারপরেও সেখান থেকে একটা বড় পরিবর্তন, সত্যিকার অর্থে অসময় আসলেও যেন আমরা শক্ত থাকতে পারি, সকলের পাশে থাকতে পারি, সেটা বোধহয় ভাবার সময় এসেছে। কেন জানি আমরা কখনো কখনো ভীষণ স্বার্থপর হয়ে উঠি। এই স্বার্থপরতা থেকে আমরা যেন বাংলাদেশকে আরও অনেক 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 উপরে তুলতে পারি। বাংলাদেশের এই যে একটা অসময় চলছে, সেখান থেকে বেরিয়ে আমরা যেন সুসময়ে ফিরতে পারি, সেই প্রত্যাশা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।